আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফাইন, আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনে লেখাও ঠিক মতো দেখতে পাচ্ছ। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটার অনেক কিছুই পড়ছি। গত ক্লাসে আমরা গ্রাফ রিলেটেড আলোচনাগুলো পড়ছিলাম, এরকম জিনিসগুলো পড়ছিলাম যে পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কৃতকাজ নির্দেশ করে। পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল এক্স অ্যাক্সিস বরাবর যদি আঁকো, এই যে এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? কাজ নির্দেশ করবে। গত ক্লাসে আমরা এই রিলেটেড কিছু কনসেপ্ট দেখছিলাম, প্রক্রিয়া দেখছিলাম। প্রথমত প্রক্রিয়া তো হচ্ছে 4 রকমের হয়, বাট এই প্রক্রিয়াগুলো বা প্রসেসগুলো কি কোঅর্ডিনেটে সাজানো থাকতে পারে বা কি রকম ভাবে সাজানো থাকতে পারে, এটা 2 রকম ভাবে। একটা ছিল সাইক্লিক প্রসেস, একটা ছিল নন সাইক্লিক প্রসেস, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আজকের ক্লাসের জন্য। অল্প কয়েকটা জিনিস আছে শুরুতে এই কনসেপ্ট রিলেটেড। তো চলো, গত ক্লাসে এই যে পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে সেটা রিলেটেড একটা ম্যাথ শুরুতে করে ফেলি, একটু ওয়ার্ম আপ। হ্যাঁ, এই ওয়ার্ম আপ ম্যাথটা করে ফেললে আজকের ক্লাসের কনসেপ্টগুলো পড়তে অনেক সহজ হবে। হ্যাঁ, সবাই এটা একটু তুলে ফেলবা ফার্স্ট, ঠিক আছে? সবাই এটা একটু ফার্স্ট তুলে ফেলবা, তোলা হলে ভাইয়াকে জানাবা। সবাই এটা একটু ফার্স্ট তুলে ফেলবা, তোলা হলে ভাইয়াকে জানাবা। কি বলছে প্রশ্নটাতে? একটি আদর্শ গ্যাসকে এ বি সি এ চক্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো। এই প্রক্রিয়ায় গ্যাসটিকে 5 জুল তাপ সরবরাহ করা হলে সি এ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃতকাজের মান নির্ণয় করো। একটা কি প্রসেস? এটা সাইক্লিক প্রসেস দেওয়া আছে, বাট আমাদের কি পুরো সাইক্লিক প্রসেসের কৃতকাজ বের করতে বলছে? না, আমাকে কিন্তু পুরো সাইক্লিক প্রসেসের এই পুরো প্রক্রিয়া কৃতকাজ কত 5 জুল দেওয়া আছে কিন্তু, তাই না? সিএ প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে হচ্ছে। সিএ হচ্ছে এই সাইক্লিকের প্রসেসের একটা অংশ, মাত্র একটা দাগ। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমত প্রশ্নটা ডিকোড করতে হবে। হ্যাঁ, এটা কি দেওয়া বলো? এটা হচ্ছে আমার কাছে ডেল ডাব্লিউ দেওয়া। কোন প্রসেসের? টোটাল প্রসেস। টোটাল প্রসেস মানে কি? টোটাল প্রসেস হচ্ছে এ বি সি এ। ডেল ডাব্লিউ এ বি সি এ দেওয়া আছে আমার কাছে 5 জন। ঠিক আছে, এটা দেওয়া আছে 5 জন। ওকে, আমার কাছে জানতে চাইছে সিএ প্রক্রিয়াকৃত কাজ কত। সিএটাকে আমি একটু আলাদা কালারে দিয়ে হাইলাইট করি ভাইয়া। এই যে সিএ, সিএ, সি থেকে এতে এই প্রসেসে কৃতকাজ জানতে চাইছে। আচ্ছা, ক্লিয়ার? এই প্রসেসটাতে কৃতকাজ জানতে চাইছে। আচ্ছা, প্রথমত তোমরা বলতে পারো ভাইয়া এটা তো সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসের সাইক্লিক অংশ না, একটা নন সাইক্লিক অংশ, অর্থাৎ শুধু সিএ অংশের জন্য কৃতকাজ বের করতে বলছে। আপনি তো শিখাই দিছিলেন যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় বা নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ কিভাবে বের করে? ভি অক্ষ বরাবর দাগ টান দেয়, সেই ক্ষেত্রফল বের করে। তো আমরা সেভাবে যদি করতে যাইতাম, এটা কি একটা সিএ প্রক্রিয়া, নন সাইক্লিক, শুধু এতটুকুটা নিয়ে কিন্তু কাজ। হ্যাঁ, শুধু এতটুকু কিন্তু নন সাইক্লিক, পুরাটা সাইক্লিক, বাট শুধু এতটুকুটা কিন্তু একটা নন সাইক্লিক। এটার জন্য কৃতকাজ যদি বের করতে চাই, আমরা লাস্ট ক্লাসে কনসেপ্ট কি পড়ছিলাম? সি থেকে ভি অক্ষের উপর একটা দাগ টান দিব, এ থেকে ভি অক্ষের উপর একটা দাগ টান দিব। মনে রাখিও গত ক্লাসে কিন্তু আমরা যে গ্রাফগুলো পড়ছিলাম সেগুলো ছিল পি বনাম ভি গ্রাফ। ভি ছিল এক্স অক্ষে, আমি তাই এক্স অক্ষ বরাবর গত ক্লাসে দাগ টান দিচ্ছিলাম। আজকে এই প্রথম ম্যাথটা কি গ্রাফ? এই প্রথম ম্যাথটা কিন্তু আমার ভি বনাম পি গ্রাফ। তাহলে আমার ভি অক্ষ বরাবর দাগ টান দিতে হবে, অর্থাৎ এই বরাবর দাগ টান দিয়ে কি এই ক্ষেত্রফলটা নিতে হবে। এই ক্ষেত্রফলটা আমার কৃতকাজ হবে, রাইট? এই ক্ষেত্রফলটা আমার কৃতকাজ হবে। বাট এই ক্ষেত্রফলটাকে বের করার জন্য যথেষ্ট ডাটা প্রশ্নে দেওয়া আছে? এই ক্ষেত্রফলটা গ্রাফ থেকে বের করার জন্য যথেষ্ট পরিমাণ ডাটা দেওয়া আছে কিনা একটু চিন্তা করো। দেখো, এই ক্ষেত্রফলটা বের করা, এই ক্ষেত্রফলটা একটা কি শেপ? এই ক্ষেত্রফলটা একটা কি শেপ? ট্রাপিজিয়াম শেপ। ট্রাপিজিয়াম শেপের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ে কে কে এখানে? সমান্তরাল বাহু হচ্ছে এটা একটা, হ্যাঁ, সমান্তরাল বাহু হচ্ছে এটা একটা। এই যে দুইটা সমান্তরাল বাহু, এই দুইটার দৈর্ঘ্য জানো? জানো না কিন্তু। দেখো, তুমি এইটার দৈর্ঘ্য জানো কেবল, এটার কি দৈর্ঘ্য জানো? দেওয়া আছে? দেওয়া নাই? তাহলে গ্রাফ থেকে কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো? পারবো না, কারণ গ্রাফে যথেষ্ট ডাটা দেওয়া নেই। তাহলে একটা অন্য উপায় ভাবতে হবে। তাহলে একটা অন্য উপায় ভাবতে হবে সিএ প্রক্রিয়ার কৃতকাজ বের করার জন্য। তাহলে কি করা যায় দেখি তো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এটা কিন্তু একটু মানে আমি বলবো যে ভার্সিটি লেভেলের মধ্যে আসা সবচেয়ে কঠিন টাইপের প্রশ্নের মধ্যে একটা হতে পারে, ঠিক আছে?
আমরা ডেল ডাব্লিউ সি এ বের করতে চাই, বাট গ্রাফের ক্ষেত্রফল দিয়ে যে বের করব সেই পরিমাণ ডাটা দেওয়া নাই। তো আমি কি করতে পারি? আমাদের কাছে দেওয়া আছে যেটা, সেটা নিয়ে একটু ভাবি। আমাদের কাছে দেওয়া আছে ডেল ডাব্লিউ এ বি সি এ, কত দেওয়া? 5 জুল দেওয়া। হ্যাঁ, ডেল ডাব্লিউ এ বি সি এ 5 জুল দেওয়া। ডেল ডাব্লিউ এ বি সি এ কে যদি ভাঙাও, এটা কি পুরো সাইক্লিক প্রসেসের কিন্তু কাজ। হ্যাঁ, এটাকে কি ভাঙায় ভাইয়া? এটা লেখা যায় ডেল ডাব্লিউ এ বি। এটা কি অনেকগুলো প্রসেসের কম্বিনেশন না? দেখো, ডেল ডাব্লিউ এ বি লেখা যায়, ডেল ডাব্লিউ বি সি লেখা যায়, যোগ ডেল ডাব্লিউ সি এ লেখা যায়। মাথায় রাখবা, যে কোনো সাইক্লিক প্রসেস আসলে অনেকগুলো নন সাইক্লিক প্রসেসের সমন্বয়ে গঠিত হতে হয়, বা অনেকগুলো নন সাইক্লিক প্রসেসের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, সাইক্লিক প্রসেসগুলা নর্মালি এই যে যেমন এই সাইক্লিক প্রসেসটা কয়টা নন সাইক্লিক প্রসেস নিয়ে গঠিত? এ বি বি সি সি এ। এই নাম দেখেই বুঝতে পারবা তুমি, এ বি বি সি সি এ। ঠিক আছে, এই পুরাটার কৃতকাজ দেওয়া আছে তোমার প্রশ্নে 5 জুল। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি তোমার টার্গেট কাকে বের করা? তোমার টার্গেট হচ্ছে এই বান্দাকে বের করা, সি এ কে বের করবা। সি এ কে বের করতে চাইলে কোনোভাবে যদি তুমি এ বি আর বিসি বের করে ফেলতে পারো, তাইলে কিন্তু সি এ চলে আসবে। একটু প্রশ্নের দিকে তাকাও তো। আমার সি এ সরাসরি বের করতে পারছিলাম না, গ্রাফে যথেষ্ট ডাটা দেওয়া নেই, বাট এ বি আর বিসি বের করতে পারবো কিনা গ্রাফ থেকে? এ বি আর বিসি বের করতে পারবো কিনা গ্রাফ থেকে? সবাই একটু গ্রাফে চলে আসো। এ বি, এ বিটার দিকে তাকাও। এ বি, এ বি, এ বি এর কৃতকাজ বের করা যাবে কিনা এটা বলো আমাকে। এ বি, শুধু এ বি অংশটা কৃতকাজ বের করা যাবে? যাবে। কিন্তু শুধু এ বি অংশের কৃতকাজ কি বলো? শুধু এ বি অংশের কৃতকাজ কত বলো? শুধু এ বি অংশের কৃতকাজ হচ্ছে এ থেকে ভি অক্ষের উপর একটা দাগ টান দিবা, বি থেকে ভি অক্ষের উপর একটা দাগ টান দিবা। এই দাগ টান দিলে মাঝখানে সে যে ক্ষেত্রফল তৈরি করছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে এ বি অংশের কৃতকাজ। এই ক্ষেত্রফলটা, এই যে একটা ক্ষেত্রফল তৈরি হলো না, এই ক্ষেত্রফলটা হচ্ছে এবি অংশের কৃতকাজ। এই ক্ষেত্রফলটা কি? একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু ইজিলি বের করা যায়, তাই না? দৈর্ঘ্য কত, প্রস্থ কত? দেখো, দৈর্ঘ্য 10, প্রস্থ এতটুকু। তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্থগুলো যদি একটু পাশে পাশে লিখে ফেলি, দৈর্ঘ্য হচ্ছে 10, তাই না? এখান থেকে এতটুকু। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এতটুকু। প্রস্থ দেখো, টোটালটাকে নিব না, 2 বিয়োগ 1, তাই না? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে আমার লাগবে এতটুকু। দ্যাট মিন্স 2 বিয়োগ 1 অর্থাৎ 1। তাহলে ডেল ডাব্লিউ এ বি কিন্তু তোমার জন্য বের করা অনেক ইজি। এটা কত? এটা হচ্ছে 10 গুণ 1। দ্যাট মিন্স আসতেছে কত? এটা 10। এটা কত আসতেছে? 10। এখন আমি তোমাদের একটা কথা বলছি যে ক্ষেত্রফল দিয়ে কৃতকাজ বের করার পরে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে নিতে হবে, এটা কি প্লাস না মাইনাস? এটা কি প্লাস না মাইনাস? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এ বি প্রক্রিয়া, অ্যারোটা কোথায়? অ্যারোটা কোথায়? এ থেকে বি এর দিকে। এ বি মিন্স এ থেকে বি এর দিকে। তাহলে আগে আয়তনের মান, এতে আয়তনের মান কত ছিল? 1। পরে আয়তনের মান কত হয়েছে? 2 হয়েছে। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে। এই প্রক্রিয়ায় কি আয়তন বৃদ্ধি পাইছে? মানে কি এবি একটা কি প্রক্রিয়া? প্রসারণ প্রক্রিয়া। এবি যদি প্রসারণ প্রক্রিয়া হয় তাহলে প্লাস ই থাকবে। তাহলে ডেল ডাব্লিউ এবি আমরা পেয়ে গেছি। এবার বাকি রইল কার পালা? বিসি। ডেল ডাব্লিউ বিসি এর পালা। বিসি, বিসিটার দিকে তাকাও, বিসিটার দিকে তাকাও। এই যে বিসি, বিসি প্রক্রিয়ার কৃতকাজ কত বলো? বিসি। দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে। এটা কিন্তু করাও লাগে না, এটা কিন্তু দেখেই বলে ফেলা যায়। এই যে অনেকে বলে ফেলছে, থ্যাংক ইউ, মনে আছে তার মানে। এটা হচ্ছে 0। কেন? বিসি প্রক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করো। এইটা কি প্রক্রিয়া? একটা সম আয়তন প্রক্রিয়া না? সম আয়তন প্রক্রিয়া, ভি অক্ষের সাথে লম্বভাবে আছে। দেখো, বি বিন্দুতে আয়তন কত? 2। সি বিন্দুতে আয়তন কত? 2। এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবরই আয়তন। অন্যান্য গত ক্লাসের পড়াগুলো কিন্তু ছিল এক্স অক্ষ বরাবর আয়তন, এখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর আয়তন। তাহলে বি বিন্দুর আয়তনও 2, সি বিন্দুর আয়তনও 2। বি আর সি এর মাঝখানে যতগুলো বিন্দু আছে সবগুলা বিন্দুর আয়তন 2। তার মানে বিসি একটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ার কৃতকাজ তো হয় 0। এটা তো আমাদের করাও লাগে না ম্যাথ। হ্যাঁ, তাহলে ডেল ডাব্লিউ বিসি ইজ ইকুয়াল টু 0, কারণ সম আয়তন প্রক্রিয়া বা সমায়তন। বাস, কাজ শেষ, আমার ম্যাথটা হয়ে গেছে। তাহলে তাহলে দেখো, ম্যাথ কিন্তু সহজাই, খালি ভাবতে জানতে হবে। হ্যাঁ, ডেল ডাব্লিউ এবি ভ্যালু বসায় দাও। ডেল ডাব্লিউ এবি এর ভ্যালু কত? ডেল ডাব্লিউ এবি এর ভ্যালু হচ্ছে 10, বিসি এর ভ্যালু কত? 0। তো তোমার লাগতো হচ্ছে ডেল ডাব্লিউ সি এ। ডেল ডাব্লিউ সি এ কত বের হয়ে আসবে?
ওখানে 5 গেলে ডেল ডাব্লিউ সি এ চলে আসবে তোমার কাছে কত 10 বিয়োগ 5 মিন্স 10 বিয়োগ 5 মিন্স -5 তাই না 5 বিয়োগ 10 10 তো ওই পাশে যাবে 5 বিয়োগ 10 তার মানে কি আসবে -5 তার মানে যারা যারা অ্যান্সার দিচ্ছিল আমি অনেকগুলো অ্যান্সার দেখতেছিলাম কমেন্টে সবাই 5 বলতেছিল 5 বললে হবে না -5 বলতে হবে কারণ বিয়োগ গেছে তো ঠিক আছে আর এমনিতেও তুমি নিজেও কিন্তু একটু চেক করে নিতে পারবা দেখো তো সি এ প্রক্রিয়াটা কি প্লাস আসা উচিত না মাইনাস আসা উচিত এটা কিন্তু তুমি নিজেও একটু ক্রস চেক দিতে পারবা বের করার পরও একটু তাকাও না সি এর দিকে একটু সি এর দিকে তাকাও সি এ এই যে সি এ প্রক্রিয়াটা কি সংকোচন না প্রসারণ সি বিন্দুতে আগে ছিলাম পরে এ বিন্দুতে চলে গিয়েছি সি বিন্দুর আয়তন ছিল 2 এ বিন্দুর আয়তন হচ্ছে 1 আমি আয়তন কতভাবে কমে গেছি বা কমছে ভ্যালু মানে কি সি একটা সংকোচন প্রক্রিয়া সংকোচন হলে তো মাইনাস হবে তো এখান থেকে কিন্তু একটা কনফিডেন্স পাবা ম্যাথ করার পরে আচ্ছা ঠিক আছে আমার অ্যান্সারটা ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে ওকে ফাইন তাহলে এই ম্যাথটা কিন্তু আমি বলবো মানে হার্ড ম্যাথ বাট কনসেপচুয়াল মানে হার্ড বাট আমি বলবো খুবই মানে শর্ট ম্যাথ আর কি হ্যাঁ হার্ড কেন বললাম কারণ এটা তো অনেকগুলো কনসেপ্ট দেখছো খেলা করছে এখানে সমআয়তন প্রক্রিয়া যে কৃতকাজ শূন্য এটা খেলা করছে তারপরে সাইক্লিক প্রসেস অনেকগুলো নন সাইক্লিক প্রসেস নিয়ে গঠিত এই কনসেপ্টটা খেলা করছে তারপরে ভি বনাম পি গ্রাফের জন্য যে কনসেপ্টগুলো হচ্ছে চিন্তা করতে হবে প্রসারণের সঙ্গে এটা খেলা করছে তো এই ম্যাথটা তোমরা নিজেরা আরেকবার বাসায় দেখবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে ওকে ফাইন এবার চলো আমরা আমাদের আজকের ক্লাসের কনসেপ্টটা শুরু করি প্রথমে একটা কুইজ দিয়ে শুরু করি এটা একটা কুইজ তোমাদের জন্য হ্যাঁ তো একটা কুইজ চলো আমি 3টা বস্তু নিছি কয়টা 3টা 1 2 3 দেখতে পাচ্ছ নাম দেওয়া আছে বস্তুগুলোর গায়ে 1 2 3 1 আর 3 নাম্বার বস্তু প্রথম আর তৃতীয় বস্তু আমি পরস্পর সংস্পর্শে একসাথে করলাম বা লাগাইলাম লাগানোর পরে দেখলাম কোনো তাপের আদান প্রদান হয় না এই ডাটাটা আমি তোমাকে দিয়ে দিছি যে 1 আর 3 কে একসাথে লাগানোর পরে দেখলাম কোনো তাপের আদান প্রদান হয় না 1 3 কে কোনো তাপ দেয় না 3 ও 1 কে কোনো তাপ দেয় না এরপরে 2 আর 3 মানে দ্বিতীয় আর তৃতীয় বস্তুকে একসাথে লাগাইলাম তখনও দেখলাম কোনো তাপের আদান প্রদান হয় না নো হিট এক্সচেঞ্জ মানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না এবার তোমার কাছে প্রশ্ন যেটা করলাম এই দুইটা জিনিস দিয়ে 1 আর 2 অর্থাৎ প্রথম আর দ্বিতীয় বস্তুগুলোকে দুইটাকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি কোনো তাপের আদান প্রদান হবে কিনা এটাই তোমার প্রশ্ন এটাই কুইজ এটাই জানতে চাইলাম যে প্রথম আর দ্বিতীয় বস্তুকে যদি সংস্পর্শে নিয়ে আসি তাহলে কোনো তাপের আদান প্রদান হবে কিনা তার প্রশ্নটা এরকম যে প্রথম আর তৃতীয় বস্তুকে একসাথে লাগাইলে কোনো তাপের আদান প্রদান হয় না দ্বিতীয় এবং তৃতীয় বস্তুকে একসাথে লাগাইলে কোনো তাপের আদান প্রদান হয় না প্রথম আর দ্বিতীয় বস্তুকে একসাথে লাগালে কোনো তাপের আদান প্রদান হবে কিনা উত্তর হচ্ছে নো তোমরা অনেকেই বলে ফেলছো অলরেডি অ্যান্সার নো কেন ইজি জিনিস প্রথম আর তৃতীয় বস্তু একসাথে লাগাইলাম তাপের আদান প্রদান হয় নাই এটা থেকে কি বোঝা যায় এটা থেকে বোঝা যায় যে প্রথম বস্তুর যা তাপমাত্রা তৃতীয় বস্তুরও তাই তাপমাত্রা তাই না T1 আর T3 এই দুইটা সমান T1 আর T3 সমান প্রথম বস্তুর তাপমাত্রা যদি T1 হয় তৃতীয় বস্তুর তাপমাত্রা যদি T3 হয় সমান আবার দ্বিতীয় আর তৃতীয় বস্তু পরস্পরের সংস্পর্শে লাগাইলাম তাহলেও কোনো তাপের আদান প্রদান হয় না আমরা জানি তাপের আদান প্রদান না হওয়া মিন্স কি তারা সমতাপমাত্রায় আছে সমান তাপমাত্রায় আছে তার মানে T2 = কত T3 তাহলে প্রথম আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর তাপমাত্রা দ্বিতীয় বস্তুর তাপমাত্রা এই দুইটা জিনিস কি এই দুইটা যদি সমান হয় T1 T3 এর সমান T2 T3 এর সমান তাহলে তো এই দুইটা থেকেই বলা যায় কি বলা যায় T1 = T2 তাহলে প্রথম আর দ্বিতীয় বস্তুকে একসাথে লাগাইলে কোনো তাপের আদান প্রদান হবে কিনা সমান তাপমাত্রার দুইটা বস্তু একসাথে লাগানো হয়েছে কোনো তাপের আদান প্রদান হবে না তো এই জিনিসটা আমরা ইজিলি বলে ফেলতে পারি বলতে পারো ভাই এই জিনিসটা কি পরীক্ষায় আসতে পারে কিনা এই জিনিসটা আসলে একটা সূত্র বলতে পারো ভাই এটা তো একদম সহজ হ্যাঁ এই সহজটাই সূত্রটা কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মাত্র যেই জিনিসটা আমি তোমাদের কুইজ রূপে ধরলাম সেটাই দেখো লেখা আছে কিনা বাংলা এখানে সেটাই দেখো এখানে লেখা আছে কিনা যদি দুটি বস্তু মানে দুটি মিন্স প্রথম ও দ্বিতীয় বস্তু আর কি হ্যাঁ তৃতীয় কোনো বস্তুর সাথে এটা মানে তৃতীয় বস্তুর সাথে মানে প্রথম বস্তুটাও তৃতীয় বস্তুর সাথে কিসে আছে তাপীয় সমতা মিন্স কি একসাথে লাগানোর পরেও কোনো তাপের আদান প্রদান হবে না সহজ কথায় তাপমাত্রা সমান অবস্থা তাপীয় সমতা বলতে সহজ কথায় কি বোঝায় জানো তাপমাত্রা সমান অবস্থা ঠিক আছে আচ্ছা তাপীয় সমতায় থাকে তবে মানে এই যে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু দুজনই তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে তাহলে তারা নিজেরাও অর্থাৎ প্রথম আর দ্বিতীয় বস্তু নিজেরাও যখন একসাথে লাগানো হবে তারা নিজেরাও তাপীয় সমতায় থাকবে মানে তাদেরও তাপমাত্রা সমান থাকবে
এই কথাটাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। বলতে পারো এটা সূত্র রূপে পড়ার কি আছে, তাপমাত্রা জানলে তো এগুলো জানা একদম সহজ। তাপমাত্রা সমান হলে তাপের আদান প্রদান হবে না, এটা তো একদম সহজ কথা। এটা সূত্র রূপে পড়ার কি আছে পড়ার? হ্যাঁ, তাপমাত্রা আবিষ্কারের পরে এটা পড়ার কিছু নাই আসলেই। আমরা এই সূত্রটা যে পড়তেছি, এই সূত্রটা বেসিক্যালি তাপমাত্রা আবিষ্কারেরও পূর্বে। তখন তো তাপমাত্রার কনসেপ্টটা ছিল না, তো তাপমাত্রা আবিষ্কারের পূর্বে, তাই তখন এই জিনিসটা একটা সূত্রের মতনই মনে হইতো যে আসলেই এটা একটা কনসেপ্ট। হ্যাঁ, বাট এখন আমরা যখন তাপমাত্রা শিখে ফেলছি তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা তো ইজি জিনিস, দুইটা বস্তুর তাপমাত্রা সমান হলে তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা কেন পড়লাম? এই জিনিসটা পড়লাম এই কারণে যে প্রথমত এই সূত্রটা আসতে পারে, যে বলতে পারে নিচের কোনটি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ব্যাখ্যা থাকবে ক খ গ ঘতে, তোমাদের দেখে যেন চিনো। দ্বিতীয়ত আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি আসে, বলতো এই সূত্রটা আসলে কার সাথে রিলেটেড, মানে কোন চলকটার সাথে রিলেটেড? যে আমরা এখানেও অনেকবার লিখছি কোন চলকটার সাথে রিলেটেড, টি। অর্থাৎ এই সূত্রটা তাপমাত্রার সাথে খুবই ক্লোজলি রিলেটেড, মানে তাপমাত্রার কনসেপ্টটা যা, এই সূত্রের কনসেপ্টটাও তা, তাই না? তাপমাত্রা সমান হলে তাপের আদান প্রদান হবে না, এটাই তো এই সূত্রের মূল ভাব বা মূল কথা। তো এটা নিয়ে বেশ কিছু এমসিকিউ আসে। বলতে পারে এমসিকিউ গুলো এরকম, যে প্রথম এমসিকিউ যে এরকম আসে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সংজ্ঞায়ন করে কি? ওয়ার্ক, প্রেসার, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি। তোমরা দাগাবা টেম্পারেচার, মানে শূন্যতম সূত্র পাইলেই টেম্পারেচার, এটা একটা কথা দাগাবা। হ্যাঁ, আচ্ছা, আবার টেম্পারেচার মাপি কি দ্বারা? টেম্পারেচার আমরা পরিমাপ করি কি দ্বারা? গত ক্লাসে পড়ছি থার্মোমিটার দ্বারা। তো আরেকটা টাইপের এমসিকিউ আসে এরকম, থার্মোমিটার সাথে রিলেটেড, এই যে এরকম, থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র? মানে আমি তো বলছিলামই যে এই যে টেম্পারেচার বা এগুলো আসলে আসছে কোথা থেকে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আগেও এটা আসছে, তারপরে থার্মোমিটার, টেম্পারেচার এগুলো আসছে। তো থার্মোমিটার বা তাপমাত্রার যে কনসেপ্টটা, এটা আসছে তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে? তিনটা সূত্র আছে, শূন্যতম প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো পড়ি নাই, পড়বো, বাট সব সময় মাথায় রাখবা শূন্যতম সূত্র আর তাপমাত্রা এটা খুবই ক্লোজলি কানেক্টেড। হ্যাঁ, তাহলে শূন্যতম সূত্র, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ফাইন। আচ্ছা, এবার চলো সামনের দিকে আগে। তাহলে এই দুইটা টাইপের এমসিকিউ আসবে। হ্যাঁ, এটা তোলা লাগবে না, এটা তোমাদের সাইডে দিয়ে দিব, এটা জাস্ট রিডিং পড়ে নিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার চলো প্রথম সূত্রে চলে যাই। তাহলে শূন্যতম সূত্র আমাদের শেষ, এটা নিয়ে এমসিকিউ আসতে পারে বেশ কিছু, সেটাই আমরা দেখলাম। রিটেনে আসার কোনো চান্স নাই, কোনো ম্যাথ ট্যাথ হয় না এটা দিয়ে। আচ্ছা, এরপরে আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। খুবই সহজ একটা কনসেপ্ট, আমরা গত ক্লাসে অলরেডি পড়ছি যে আমাদের এই চ্যাপ্টারে সিস্টেম বলতে কি বোঝায়। দুইটা এক্সাম্পল দিছিলাম ভাইয়া, মনে আছে কিনা? একটা হচ্ছে নরনক্ষম পিস্টন সহ সিলিন্ডারে আবদ্ধ গ্যাস, এটা একটা এক্সাম্পল ছিল। সেকেন্ড এক্সাম্পল কি ছিল? সেকেন্ড এক্সাম্পল ছিল বেলুন ভর্তি গ্যাস। হ্যাঁ, আমরা আমাদের সেই প্রথম এক্সাম্পলের সিস্টেমটা নিলাম, অর্থাৎ একটা নরনক্ষম পিস্টন আছে, এটা নড়তে পারে, আর কিছু গ্যাস আছে, এটা একটা সিলিন্ডার শেপের অবজেক্টের ভিতরে কিছু গ্যাস আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করলাম? এটাকে আমরা তাপ দিলাম। আমরা কি করলাম ভাইয়া? তাপ দিলাম। তাপ মিন্স কি? ডেল কিউ। তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া কিউ না বলে কেন ডেল কিউ বলেন? কারণ এই বস্তুর মধ্যে তো আগেও কিছু তাপ থাকতে পারে, আমি তাপ দেওয়ার আগেও তার মধ্যে কিছু তাপ থাকতে পারে না? থাকতে তো পারে অবশ্যই, যে কোনো বস্তুর মধ্যে কিন্তু কিছু না কিছু হইলেও তাপ থাকে। হ্যাঁ, তুমি তাপ দেওয়ার পূর্বেও তার মধ্যে কিছু তাপ থাকবে। তো আমরা আসলে যেই তাপটা দিচ্ছি সেই তাপটা কি? তার এডিশন বা এক্সট্রা বা পরিবর্তন, তাই না? আমি অ্যাকচুয়ালি যেই পরিমাণ, ধরো 100 জুল তাপ যদি তাকে দেই, তাহলে ওই 100 জুল হচ্ছে তার মধ্যকার তাপের পরিবর্তনের মান বোঝাবে। আমরা দিছি 100 জুল, এটা তার আগের তাপের সাথে যোগ হবে, রাইট? তো এর জন্য আমরা ডেল সাইনটা ইউজ করি, ঠিক আছে? শুধু কিউ ইউজ করি না, ডেল সাইনটা ইউজ করি। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, একটা বস্তুর মধ্যে মোট তাপের পরিমাণ কি মাপা যায়? দেখি কখনো তুমি দেখছো কিনা, আমরা কখনো বলছি যে এই কলমের মোট তাপের পরিমাণ এত? কখনো মাপছি আমরা জীবনেও কখনো মাপিনি। একটা বস্তুর মধ্যে মোট তাপের পরিমাণ কখনোই মাপা যায় না, কারণ মোট তাপটা আসলে কি নিয়ে গঠিত? মোট তাপটা হচ্ছে এর মধ্যে অসংখ্য অনুপরমাণু আছে, সবগুলো অনুপরমাণু কি? ভাইব্রেট করতেছে, এই ভাইব্রেশন সময় বাড়ি খাচ্ছে, একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংঘর্ষে লিপ্ত হইলে তাদের গতিশক্তি কিছুটা হইলেও পরিবর্তন হচ্ছে, গতিশক্তি কিছুটা হইলেও কি? তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এরকম প্রতিটা অনুপরমাণুর মধ্যে কত তাপ তৈরি হয়েছে, দুইটা অণু, এই দুইটার মধ্যে এত তাপ তৈরি হয়েছে, এই দুইটার মধ্যে এত তাপ তৈরি হয়েছে, এই দুইটার মধ্যে এত তাপ তৈরি হয়েছে, এগুলাকে বের করে যোগ করে বের করা কোয়াইট ইম্পসিবল। তাই আমরা একটা বস্তুর মধ্যেকার মোট তাপের পরিমাণ কিন্তু কখনোই মাপতে পারি না, এটা একটা কনসেপ্টের মতন মাথায় রেখে দাও। হ্যাঁ, আমরা যেটা মাপতে পারি সেটা হচ্ছে কি? তাপের পরিবর্তন কত। হ্যাঁ, যেমন জিনিসটা অনেকটা এরকম, ধরো সমুদ্রে গেলা, কক্সবাজার সি বিচে গেলা, চান্স পাইছো অ্যাডমিশন টেস্টে, চান্স পাওয়ার পরে ধরো খুবই সুন্দর একটা টাইম তোমাদের হবে, মোটামুটি 5-6 মাস বন্ধ। তো ওই টাইমে কক্সবাজারে গেলা, তুমি কি কক্সবাজার সমুদ্রের পানির পরিমাণ মাপতে পারবা না, কিন্তু তোমার কাছে ধরো একটা 1 লিটারের মাম পানির বোতল আছে, তুমি ওই পানিটা ঢেলে দিলে সমুদ্রে, তাই তুমি মাপতে পারবা কি?
আমি পানির পরিবর্তন করছি, সমুদ্র বঙ্গোপসাগরের পানির পরিবর্তন করছি 1 লিটার, 1 লিটার প্লাস করছি, ঠিক আছে। পরিবর্তন মাপতে পারবো, বাট কি মাপতে পারবো না, মোট পরিমাণ মাপতে পারবো না, ঠিক আছে। তাই ডেল কিউ। যাই হোক, এই ডেল কিউটা যদি আমি দিই, কোন একটা গ্যাসের মধ্যে তাপ যদি আমি দিই, তাপ দিলে এই গ্যাসের অণুপরমাণু আগে যেভাবেই ছোটাছুটি করতো, আমি এক্সট্রা তাপ দেওয়ার কারণে ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে। ছোটাছুটির পরিমাণ বেড়ে গেলে এখানে পিস্টন বলো যা বলো সবাইকে ধাক্কা দিতে থাকবে, ডানে বামে সে ধাক্কা দিতে থাকবে, হ্যাঁ, ডানে বামে সে ধাক্কা দিতে থাকবে। ধাক্কা দিলে এটা তো নরণক্ষম না, এগুলো তো ভেঙে বাইরে চলে যাবে না, এইটা নরণক্ষম, এটা বাইরে চলে যাবে। তাহলে ফার্স্ট যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তার প্রসারণ হবে। কোন সিস্টেমকে যদি তাপ দিই নর্মালি কি হয়, প্রসারণ হয়। মানে এটা ইউজুয়ালি, এমন না যে তাপ দিলে সবসময় প্রসারণ হতে হবে। এমন যদি কেউ করে তাপও দিতেছে আবার উপর দিয়ে চাপও দিতেছে, তখন কিন্তু যে জিতবে সেটা ঘটবে আর কি, ঠিক আছে। তো নর্মালি শুধু তাপ দিচ্ছ, অন্যান্য এক্সটার্নাল এনার্জি দিচ্ছ, তাহলে প্রসারণ হবে। প্রসারণ মিন্স কি, প্রসারণ মিন্স কি তোমরা সবাই জানো, ডেল ডাব্লিউ, প্রসারণে কৃতকাজ হয়, প্রসারণে কৃতকাজ হয়, প্লাস, তাই না, এটা পড়ছো তোমরা। তো সহজ কথায় আমি একটা সিস্টেমকে যদি ডেল কিউ দেই তাহলে ডেল ডাব্লিউ হয়, ডেল কিউ দেই তাহলে ডেল ডাব্লিউ হয়, গেল প্রথম কেস। এবার আসি দ্বিতীয় একটা জিনিস, শুধু যে প্রসারণ হয় তা না, আরো একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই যে অণুপরমাণুগুলো তো বাইরে ধাক্কা দিয়ে প্রসারণ ঘটাচ্ছে, নিজেরা নিজেদের আবার ধাক্কা দিতেছে না, নিজেরা নিজেদের ধাক্কা দিতেছে কিনা, নিজেরা নিজেদের ধাক্কা দিতেছে, নিজেরা নিজেদের ধাক্কা দিয়ে তাদের যে তাপমাত্রা আগে যাই ছিল, তাদের যে তাপমাত্রা নিজেরা নিজেদের ধাক্কা দিলে একটা জিনিস আরেকটার সাথে ঘষতেছো, তুমি ঘষলে গরম হবে না জিনিসটা, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না। দ্বিতীয় আরেকটা জিনিস ঘটে, সেটা কি, তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বৃদ্ধি পায়। বিজ্ঞানী মেয়ার নামে একজন বিজ্ঞানী আছেন, মেয়ার এর প্রকল্প নামে একটা কনসেপ্ট আমাদের বইতে আছে। এটা আবার আমাদের বেলায় আমরা যখন 2015 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতাম তখন এটা আসছিল এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসছিল। এটা কি, মেয়ারের প্রকল্প কি, মেয়ারের প্রকল্পতে তিনি বলেছেন যে কোন সিস্টেমের, যে কোনো সিস্টেম, পৃথিবীতে যত সিস্টেম আছে সবগুলো সিস্টেমের ইউ শুধুমাত্র ওই সিস্টেমের টি এর উপর নির্ভর করে, টি এর উপর নির্ভর করে। ইউ কি, ইউ কি, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। একটা গ্যাস অণু পরমাণুর মধ্যে যত রকমের শক্তি সম্ভব, ঘূর্ণন শক্তি, গতি শক্তি, তারপরে আরো ধরো কম্পনজনিত শক্তি, প্রসারণজনিত শক্তি, যত রকমের শক্তি আছে, মুভমেন্ট রিলেটেড যত শক্তি আছে এই গ্যাসের অণু পরমাণুগুলোর মধ্যে, এই সকল শক্তিগুলাকে একবারে একটা টার্ম দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে ইউ। মেজরিটি গতিশক্তি, ইউ এর মধ্যে মেজরিটি গতিশক্তি, কিন্তু এছাড়াও ঘূর্ণন শক্তি থেকে শুরু করে আরো অন্যান্য ধরনের শক্তি থাকতে পারে, সেগুলোর সবগুলো সাকুল্যে আসলে কি, অভ্যন্তরীণ শক্তি নামে পরিচিত। ইউ এর বাংলা কি, অভ্যন্তরীণ শক্তি, ইংরেজিতে বললে বলে ইন্টারনাল এনার্জি। তোমাদের জাস্ট মনে রাখলেই হবে যে ইউ কি, একটা গ্যাসের মধ্যে যত রকমের শক্তি আছে গ্যাস অণু পরমাণুগুলোর মধ্যে সেই শক্তিটা। তো মেয়ারের প্রকল্পতে মেয়ার সেই ইউ এর কথাটাই উল্লেখ করছেন, বলছেন যে একটা সিস্টেমে ধরো সাপোজ, ধরো তোমার এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটাই ধরো সাপোজ কথার কথা ধরে না, দুইটাই সেম অবজেক্ট, এটা একটু গরম, এটা একটু ঠান্ডা। মেয়ারের প্রকল্প অনুসারে কি, যেটা যত বেশি তাপমাত্রা, যেটা যত গরম, সেটার অণুপরমাণুগুলোর অভ্যন্তরীণ শক্তি তত বেশি। যেটা যত ঠান্ডা, যেটার তাপমাত্রা যত কম, সেটার অণুপরমাণুগুলোর অভ্যন্তরীণ শক্তি তত কম। মানে ইউটি এর উপর ডিপেন্ড করে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে জিনিসটা এরকম যে টি বাড়লে ইউ বাড়বে, টি কমলে ইউ কমবে, টি ফিক্স থাকলে বা টি ধ্রুবক থাকলে, কনস্ট্যান্ট থাকলে ইউ কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছো? শুধু টি দ্বারাই এটা বোঝা যায়, কারণ তুমি তো একটা গ্যাস এর অণুপরমাণুগুলোর সকল শক্তি কি তুমি বের করতে পারবা? পসিবল? এটা বের করা কি পসিবল? এই যেমনটা মোট শক্তি বের করা যায় না কোনো সিস্টেমের, তেমনি কোনো সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু বের করা কোয়াইট ডিফিকাল্ট বা কোয়াইট ইম্পসিবল। যদিও আমরা থিওরিটিক্যালি আমাদের ম্যাথগুলোতে দেখবো যে অনেক ক্ষেত্রে দিয়ে দিচ্ছে যে ইউ ইকুয়াল টু এত জুল, আদি অভ্যন্তরীণ শক্তি এত জুল, শেষ অভ্যন্তরীণ শক্তি এত জুল দিয়ে দিতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা পসিবল না। তো এটা আমরা কিভাবে তাহলে বুঝবো যে আচ্ছা ঠিক আছে অভ্যন্তরীণ শক্তি মাপতে পারতেছি না, বাট অভ্যন্তরীণ শক্তির ফিলিংসটা কিভাবে পাবো? তাপমাত্রা দ্বারা। গরম অভ্যন্তরীণ শক্তি বেশি, ঠান্ডা অভ্যন্তরীণ শক্তি কম, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, আমি যদি একটা সিস্টেমকে তাপ দিই, তাপ দিলে তারা নিজেরা নিজেদের ধাক্কা দিবে না, তাদের ছোটাছুটিও বেড়ে যাবে না, সহজ কথা তাদের তাপমাত্রা বাড়বে। আর ওই তাপমাত্রা বাড়ার কারণে আমরা মেয়ারের প্রকল্প থেকে জানি টি বাড়লে কি হয়, ইউ কমে না বাড়ে? ইউ বাড়ে।
অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অভ্যন্তরীণ শক্তি বাড়বে, এটাকে আমরা এইভাবে লিখতে পছন্দ করি, ডেল ইউ তৈরি হবে। ডেল ইউ তৈরি হবে। আমি তো এখানে শুধু তাপ দেওয়ার কথা বলছি, জিনিসটার অপোজিটটাও তো করতে পারতাম না। এটাকে চাইলে আমি ফ্রিজে রেখে দিতে পারতাম না, ফ্রিজে রেখে দিতে পারতাম। ফ্রিজে যদি রেখে দিতাম তাহলে অপোজিট ঘটনাগুলো ঘটতো, তখন অভ্যন্তরীণ শক্তি কমতো, তাপমাত্রা কমতো, প্রসারণের জায়গায় সংকোচন হইতো, এই জিনিসগুলো করতো। তো একটা জিনিস আমরা ক্লিয়ার, সামারি যদি টানি, কোন সিস্টেমকে ডেল কিউ দিলে দুইটা জিনিস ঘটে, ডেল ডাব্লিউ হয়, ডেল ইউ হয়। এটাকে আমরা একটা ফর্মুলা রূপে লিখতে পারি, ফর্মুলা রূপে ডিরেক্ট লিখে ফেলবো এরকম, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই ফর্মুলাটা যেটা, এটাই হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কোন সিস্টেমে যে পরিমাণে তাপ দিবা তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, কিছু অংশ কৃত কাজ করবে। ক্লিয়ার? এই সূত্রটা থেকে কি কি এমসিকিউ আসতে পারে ভার্সিটিতে? হ্যাঁ, প্রথম এমসিকিউ লিখে ফেলো। এই সূত্রটা কোথা থেকে আসছে আসলে? এই সূত্রটা আসলে যোগ বিয়োগের কনসেপ্ট, জাস্ট শক্তি নিত্যতা। কোনো একটা জিনিসে এত শক্তি দিলা, এই শক্তিটা কনভার্ট হইলো বা রূপান্তরিত, শক্তি নিত্যতা তাই বলে না, শক্তি সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না, এক শক্তি কেবল অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হবে। এটাই তো, একটা রূপে শক্তি দিছ, অন্য দুই রূপে রূপান্তরিত হয়েছে, দ্যাটস ইট। এটা শক্তির নিত্যতা থেকে আসছে। এটা কোথা থেকে আসছে? শক্তির নিত্যতা হতে আসছে। এটা একটা এমসিকিউ রূপে আসে, বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোথা থেকে আসছে বা ভিত্তি কি? শক্তির নিত্যতা। ঠিক আছে, ভিত্তি কি? শক্তির নিত্যতা। গেল। এবার আসি, এই যে পরিচয়গুলো একটু লিখো আমার সাথে সাথে, কারণ পরিচয়গুলো লাগবে তোমাদের সবারই। একটু পরিচয়গুলো লিখে ফেলো। ডেল কিউ এর পরিচয় কি? তাপ শক্তি। পরিবর্তন। হ্যাঁ, ওকে। ডেল ইউ এর পরিচয় কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডেল ডাব্লিউ এর পরিচয় কি? কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা। বলো তো, এখানে এই তিনটা চলক লিখলাম, এই তিনটা চলক কি কোনোটা ভেক্টর নাকি সবগুলো স্কেলার? কোনোটা ভেক্টর আছে নাকি সবগুলো স্কেলার? সবগুলোই কিন্তু স্কেলার রাশি, তাই না? শক্তি বলো, কাজ বলো, সব স্কেলার রাশি। স্কেলার রাশি যদি হয়, স্কেলার রাশির প্লাস মাইনাস কিভাবে নির্ধারিত হয়? ভেক্টর রাশির প্লাস মাইনাস তো ইজি, ডানে গেল প্লাস ধরলে বামে মাইনাস, উপরে প্লাস ধরলে নিচে মাইনাস। বাট স্কেলার রাশির প্লাস মাইনাস কিভাবে নির্ধারিত হয়? আমি কি বলতে পারবো ডান দিকে কাজ করলে প্লাস, বাম দিকে কাজ করলে মাইনাস? না, কাজের তো ডান বাম দিক নাই। তো স্কেলার রাশির কি দিক আছে? দিকই তো নাই। তো আলটিমেটলি স্কেলার রাশির প্লাস মাইনাস নির্ধারিত হয় চিহ্নের প্রথা দ্বারা। এরকম একটা কনসেপ্ট মনে হয় 9-10 তোমরা পড়ছিলা। 9-10 তোমরা পড়ছিল হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ চ্যাপ্টারে। ওই যে পড়ছিলাম না, সৎ বিম্ব হইলে প্লাস, ইউ বা ভি, ওই যে দূরত্বের মানগুলা তোমরা পড়ছো, সৎ বিম্ব হইলে ভি ইকুয়াল টু প্লাস, অসৎ বিম্ব হইলে ভি ইকুয়াল টু মাইনাস। মনে আছে কিনা? ওই যে দূরত্ব স্কেলার রাশি, তো ওগুলার ক্ষেত্রে স্কেলার রাশি ছিল। তো যেহেতু তোমরা একটা চিহ্নের প্রথা টার্ম পড়ছিলা, তো মাথায় রাখবা যে কোনো স্কেলার রাশি প্লাস মাইনাস নির্ধারিত হয় কি দ্বারা? চিহ্নের প্রথা দ্বারা। তো আমাদের এগুলার চিহ্নের প্রথা পড়া উচিতটা পড়া উচিত। তো চলো এটাই পড়ে ফেলি। এটার চিহ্নের প্রথা পড়বো। সবাই লিখো আমার সাথে সাথে, চিহ্নের প্রথা, হেডিং দিবা চিহ্নের প্রথা, আর একটা টেবিল লাগবে। হ্যাঁ, একটা টেবিল লাগবে আমার সাথে সাথে, কেমন? আমি ঠিক যেভাবে টেবিল রাখতেছি, হ্যাঁ, ওভাবে আঁকবা। ঠিক আছে, এই টেবিলটা আঁকে ফেলবো আমার সাথে সাথে। ঠিক আছে, এখানে দেওয়া হচ্ছে ডেল কিউ, হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে ডেল ইউ, এখানে দেওয়া হচ্ছে ডেল ডাব্লিউ। হ্যাঁ, তো শুরু করি ডেল কিউ দ্বারা। এখানে দিবা হচ্ছে প্লাস কখন? হ্যাঁ, এটা দিবা হচ্ছে প্লাস কখন, আর এটা দিবা হচ্ছে একটু মোটা করে দিই পজিটিভ কখন, আর এটা হচ্ছে নেগেটিভ কখন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এখন লিখতে থাকবো 1 বাই 1। শুরু করি। ডেল কিউ প্লাস কখন ধরবো? কখন ডেল কিউ প্লাস ধরবো? হ্যাঁ, লিখে ফেলো, সিস্টেম তাপ গ্রহণ করলে।
মানে সিস্টেম যেটা ওই যে আমাদের পিস্টনে আবদ্ধ, পিস্টন সহ সিলিন্ডারে আবদ্ধ গ্যাস, ওইটা যদি কোনো তাপ গ্রহণ করে, যেমন আমার এই আগের ঘটনাটা একটু আগের, সেই ঘটনা থেকে সিস্টেম তাপ গ্রহণ করছে না, মানে আমি তাপ দিছি সিস্টেম গ্রহণ করছে, এইটার জন্য ডেল কিউ হচ্ছে প্লাস। হ্যাঁ, এই টাইপের ঘটনার জন্য ডেল কিউ প্লাস। যদি আমি বলতাম আমি 200 জুল তাপ দিছি, তুমি যখন ম্যাথ করতা ডেল কিউ করলে প্লাস 200 নিয়ে করতাম। মাইনাস কখন? উল্টাটা যদি হয়। উল্টাটা মানে কি? সিস্টেম যদি তাপ বর্জন করে, মানে এটা কেমন ঘটনা? এটা হচ্ছে তুমি যদি সিস্টেমটাকে ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রাখলে কি সে তাপ গ্রহণ করবে? ফ্রিজ থেকে তাপ গ্রহণ করবে নাকি ফ্রিজে তাপ সে ছেড়ে দিবে? সিস্টেমটা তাপ ছেড়ে দিবে। সিস্টেমটা তাপ যদি ছেড়ে দেয়, কাজ কোথায় ছেড়ে দিবে? পরিবেশে, চারপাশে ছেড়ে দিবে। হ্যাঁ, পরিবেশই আর কি, সিস্টেমের বাইরে যা আছে সবই তো পরিবেশ। সিস্টেম যদি তাপ পরিবেশে ছেড়ে দেয়, মানে সিস্টেমের জন্য এটা বর্জন, তাহলেই ডেল কিউ মাইনাস। ধরো প্রশ্নগুলো এরকম থাকবে, একটি সিস্টেম 500 জুল তাপ ছেড়ে দিল বা 500 জুল তাপ পরিবেশে বর্জন করলো, এই কথাটা পাইলেই তুমি বুঝে নিতে হবে আচ্ছা ম্যাথটা যখন করবো ডেল কিউ ইকুয়াল টু 500 জুল প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে কিন্তু মাইনাস বলা থাকবে না, তুমি নিজে বুঝে মাইনাসটা নিয়ে দিতে হবে। সিস্টেম বর্জন করছে, দ্যাট মিন্স ডেল কিউ মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এরপর ডেল ইউ। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তি। ফার্স্ট অফ অল ডেল ইউ এর একটা সূত্র পসিবল, সূত্রটা এরকম, ইউ এফ বিয়োগ ইউ আই, শেষ অবস্থার অভ্যন্তরীণ শক্তি বিয়োগ আদি অবস্থার অভ্যন্তরীণ শক্তি। আমরা তো সিস্টেম মানে একটা প্রক্রিয়া ঘটাচ্ছি, তাই না? তাপ দেওয়া নেওয়ার মাধ্যমে একটা প্রক্রিয়া ঘটাচ্ছি। প্রক্রিয়া যদি ঘটাই, প্রক্রিয়ার আগে একটা অবস্থা থাকবে, প্রক্রিয়া শেষে একটা অবস্থা হবে। তো আদিতে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউআই। আই মিনস ইন্টারনাল এনার্জি, আই মিনস ইনিশিয়াল স্টেট। আই কি? ইনিশিয়াল, ইনিশিয়ালের বাংলা হচ্ছে আদি। তো ইউআই মানে আদি অভ্যন্তরীণ শক্তি। ইউএফ প্রক্রিয়াটা শেষে যেই অভ্যন্তরীণ শক্তিটা হবে সেই অভ্যন্তরীণ শক্তির মান হচ্ছে ইউএফ। এফ মিনস ফাইনাল, ফাইনালের এফটা এখানে আসছে। ঠিক আছে? তো দেখেই বোঝা যাচ্ছে ডেল ইউ প্লাস হবে কখন? এটা প্লাস হবে কখন বলো? ডেল ইউ ইজ ইকুয়াল টু যদি এই জিনিসটা হয়, ডেল ইউটা প্লাস আসবে কখন? ডেল ইউ প্লাস আসবে কখন? যদি এইটা বড় হয় এটা ছোট হয়, তাই না? এটা বড় হয় এটা ছোট হয়, রাইট? তাই না? তাহলে এটা বড় মিন্স কি? আগে ছিলাম ছোট, পরে হয়েছি বড়, মানে কি? বৃদ্ধি পেয়েছে। লিখো, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি মিন্স কি? শেষটা বড়, আদিটা ছোট। হ্যাঁ, আগে ছোট ছিলাম, পরে বড় হয়েছি, বৃদ্ধি পাইছি। তাহলে ডেল ইউ প্লাস। অপোজিটটা মাইনাস হবে কখন? মাইনাস হবে কখন? মাইনাস হবে কোন? জাস্ট অপোজিট মিন্স এইটা মাইনাস হবে যদি, বিয়োগফল মাইনাস হবে যদি ইউএফটা ছোট হয় আর ইউআইটা বড় হয়। মানে আগেই বড় ছিলাম, পরে ছোট হয়েছে, এটা তো আদি, এটা শেষ। আগে বড় ছিলাম, পরে ছোট হয়েছে, মানে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়। দ্যাট মিন্স ইউএফ ছোট, ইউআই বড়। ক্লিয়ার? এই হচ্ছে ডেল ইউ এর কন্ডিশন। আচ্ছা, এবার আসি ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ তোমাদের পড়ানো লাগবে না, কারণ ডেল ডাব্লিউ তোমরা অলরেডি পারো। ডেল ডাব্লিউ তোমাদের পড়ানো লাগবে না, ডেল ডাব্লিউ অলরেডি তোমরা পারো। অলরেডি আমরা অনেক ম্যাথ করছি, তোমাদের লিখে দিছিলাম না যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ প্লাস কখন ধরি? যদি প্রসারণ প্রক্রিয়া হয়, প্রসারণ, তাই না? একটা সিস্টেম বা একটা প্রসেস যদি প্রসারণ ঘটে, তাহলে কি ডেল ডাব্লিউ প্লাস? আমরা ম্যাথ করছি তো, একটু আগেই তো করলাম। যদি সংকোচন হয় তাহলে মাইনাস। এইটাই হচ্ছে ডেল ডাব্লিউ এর সূত্র। বলা যায় এরকম যে প্রসারণ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইকুয়াল টু প্লাস। হ্যাঁ, প্রসারণ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ প্লাস। এটাকে আমাদের আরেক ভাবে লেখা থাকে অনেক ক্ষেত্রে, বইগুলোতে দুই ভাবে লেখা থাকে। প্রসারণ তো গেল, এটা দিয়ে ম্যাথ করছি। এরপরে সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে, লিখো সিস্টেম কাজ করে যদি, এটা একটু ফিল করাই তোমাদের। এই যে লেখাটা লিখলাম, এটা একটু ফিল করাই সেকেন্ড কথাটা। হ্যাঁ, আমাদের সিস্টেম আঁকি একটা, এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে সিস্টেম, একটা পিস্টন আছে। সিস্টেম কতটুকু বলো তো? সিস্টেম কি পুরা এই বর্ডারটা বা এই স্ট্রাকচারটা নাকি গ্যাসটা? দেখি মনে আছে কিনা, গত ক্লাসে বলে দিছিলাম এই কথাটা। শুধু এই গ্যাসটা হচ্ছে সিস্টেম, শুধু এই গ্যাসটা হচ্ছে কি সিস্টেম। সিস্টেম কাজ করে মিন্স কি? এই গ্যাসটা ধরো পিস্টনটারে ধাক্কা দিল, ধাক্কা দিলে পরে পিস্টনটা আর এই জায়গায় নাই, পিস্টনটা পরে উঠে গেছে, সাপোজ এই দিকে উঠে গেছে। তাহলে বলো তো পিস্টনটা কি? সিস্টেম না পরিবেশ?
গ্যাসটা সিস্টেম, পিস্টনটা পরিবেশী। কিন্তু তাহলে বলো, যদি একটা গ্যাস প্রসারিত হয় তাহলে সে পিস্টনে কি করে? পিস্টনের উপরে কি করে? কাজ করে না, পিস্টনটাকে ধরে উঠায় না। এই যেমন ধরো একটা ডাস্টার পড়ে গেছে, ওটাকে ধরে উঠানো যেরকম, সেরকমই তো কাজ করলো গ্যাস। এই পিস্টনটা পড়ে গেছিল, পিস্টনটাকে ধরে উঠাই দিছে। তাহলে এইটা কি প্রসারণের মাধ্যমেই তো এই জিনিসটা ঘটবে, তাই না? প্রসারণ না হইলে কখনো সে পিস্টনে উঠাইতে পারবে? গ্যাস যদি প্রসারণ না হয় কখনো হইতে পারবে না। তাহলে দেখো এই কথাটা আর এই কথাটা বেসিক্যালি সিনোনিম। এইটা হইলে এটা হবেই, এটা হইলে এটা হবেই। দুইটা এমন না যে এটা হয়ে এটা হওয়া সম্ভব না। প্রসারণ হইলেই কেবল কি এই পরিবেশের উপরে কাজ করা সম্ভব, মানে সিস্টেম কাজ করছে পরিবেশের উপরে, মানে সিস্টেম নিজে পিস্টনটাকে ধরে উঠাইছে। ঠিক আছে, ও প্রসারণের মাধ্যমে উঠায়, প্রসারণের মাধ্যমে উঠাইছে। ক্লিয়ার? তাহলে অপোজিটটা কি হবে বলো? অপোজিটটা কি হবে? ডেল ডাব্লিউ যদি সংকোচন হয়, সংকোচন হয়, এটাকে আরেক ভাবে লেখা যায় যদি পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে, পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে। এটা আমি একটু ফিল করাই তোমাদেরকে এই কথাটা। এই হচ্ছে সিস্টেম। সংকোচন হওয়া মানে কি? আগে পিস্টন যদি এইদিকে থাকে, পরে কি হবে? পরে কি হবে? পরে সে এই দিকে আসবে। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব যদি ধরো সাপোজ উপর দিয়ে তুমি কিছু বাটখারা দিয়ে দিলা, আরো কিছু কি করে দিলা, বাটখারা দিয়ে দিলা, দিতে পারো না? একটু বাটখারা দিয়ে দিলা, ওজন দিয়ে দিলা, বা তুমি নিজেই হাত ধরে চাপ দিলা, হাত দিয়ে চাপ দিলা, মানে তুমি তো পরিবেশ, বা বাটখারা তো পরিবেশ, বা পিস্টনের ওজনের কারণে পড়ে যেতে পারে, এগুলো তো পরিবেশ। এগুলা কি করছে? এগুলা চাপ দিয়ে গ্যাসটাকে সংকুচিত করে ফেলছে, গ্যাসটাকে সংকুচিত করে ফেলছে। এইটাই তো এই ঘটনা। তার মানে গ্যাস সংকোচন হওয়া মিন্স অবশ্যই অবশ্যই উপর থেকে কেউ তাকে চাপ দিচ্ছে। গ্যাস সংকোচন হওয়া মিন্স অবশ্যই অবশ্যই উপর থেকে কেউ তাকে চাপ দিচ্ছে, আর উপরে কে আছে? পরিবেশ আছে। তার পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। ওকে, লিখা হইলে বলিও, লিখা হলে বলবা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা একটা ম্যাথে চলে যাই ঝটপট। হ্যাঁ, আমাদের ভার্সিটি লেভেলে কি ম্যাথ আসতে পারে সেটা একটু দেখে ফেলি। সবাই একটু প্রশ্নটা পড়ি, কি বলছে দেখো। একটি সিলিন্ডারে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশ থেকে 700 জুল তাপ শোষণ করে। প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। একটি সিলিন্ডারে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশ থেকে 700 জুল তাপ শক্তি শোষণ করায়। গ্যাসের অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। গ্যাস কর্তৃক পরিবেশের উপরে কৃত কাজ কত? খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। বলছে একটা সিলিন্ডারে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশ থেকে 700 জুল তাপ শক্তি শোষণ করে। বলো তো, এটা তো এতটুকু তো বোঝা যাচ্ছে এটা ডেল কিউ, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, তাই না? এটা যে ডেল কিউ, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু প্রশ্ন হলো এটা প্লাস 700 না মাইনাস 700? এটা প্লাস 700 না মাইনাস 700? খেয়াল করতে হবে, গ্যাস মানে সিস্টেম কি তাপ গ্রহণ করছে নাকি ছেড়ে দিছে? সিস্টেম তাপ শোষণ করছে, মানে গ্রহণ, শোষণ আর গ্রহণ সিস্টেম একই জিনিস তো, তাই না? ডেল কিউ ইজ ইকুয়াল টু কি? পজিটিভ 700 জুল। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। আমরা জানি বৃদ্ধি যদি থাকে, বৃদ্ধি অন্তঃস্থ শক্তি, তাহলে কি প্লাস, মানে ডেল ইউ দেওয়া আছে পজিটিভ 500 জুল। পরিবেশের উপরে কৃত কাজ কত? দ্যাট মিন্স ডেল ডাব্লিউ জানতে চাইছে। খুবই সহজ ম্যাথ, যোগ বিয়োগের ম্যাথ। এই ম্যাথগুলো আরো বেশিরভাগ ভার্সিটি স্টুডেন্টসদের জন্য বেশি ইম্পর্টেন্ট কেন জানো? এগুলোতে ক্যালকুলেটর একবারেই লাগে না, এগুলোতে ক্যালকুলেটর একবারেই লাগে না। ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও, ডেল ইউ এর জায়গায় ভ্যালু বসাই দাও। হ্যাঁ, ডেল ডাব্লিউ ইজিলি চলে আসবে। এগুলো কিন্তু করাও লাগে না, এটা আমি করতেছি খালি বোঝানোর জন্য, নাহলে জীবনেও করতাম না। এটা দেখে দেখি করে ফেলা যায়। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি আসবে? 200 জুল, পজিটিভ 200, পজিটিভ 200, দ্যাট মিন্স এ নাম্বার। হ্যাঁ, করাও লাগে না এগুলা। এই সকল ম্যাথের টাইম বাঁচাবা, এই সকল ম্যাথ চোখের দেখায়, চোখের ইশারায় করে ফেলবা। হ্যাঁ, ওকে, এরপর চলে যাই সামনে আরেকটা ম্যাথে। সবাই এই ম্যাথটা তুলে ফেলো, সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট। সবাই এই ম্যাথটা তুলে ফেলো। পারভেজ বলছো আদিশক্তি কি মাপা যায় কিনা? আদিশক্তি থিওরিটিক্যালি আমরা এখানে পরীক্ষার হলে বা প্রশ্নগুলোতে দেখবো যে মাপতেছি বা সলভ করতেছি, লেখা আছে শেষ শক্তি আদিশক্তি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা যায় না। প্র্যাকটিক্যালিও আমরা অভ্যন্তর শক্তির পরিবর্তনটাই মাপি। ওকে,
কি বলছে, তাপগতিবিদ্যার একটি সিস্টেমের একটি নির্দিষ্ট ভর গ্যাসের চাপ এমন ভাবে পরিবর্তন হলো যাতে গ্যাসটি 20 জুল তাপ ত্যাগ করলো। দেখো লাইনটা ভালো করে পড়ো এবং বোঝো, গ্যাসটা 20 জুল তাপ ত্যাগ করে দিছে, মানে এই পরিমাণ তাপ, এটা ডেল কিউ অবশ্যই, হ্যাঁ। তো এটা কি প্লাস না মাইনাস? যেহেতু সিস্টেম তাপ ছেড়ে দিছে, সিস্টেম তো তাপ গ্রহণ করে নাই, ছেড়ে দেওয়া মিন্স মাইনাস, মাইনাস 20 জুল দেওয়া আছে। এবং গ্যাসের উপরে 8 জুল কাজ হলো। গ্যাস কাজ করছে নাকি গ্যাসের উপরে কাজ করা হয়েছে? গ্যাসের উপরে কাজ করেছে। যদি গ্যাস কাজ করতো তাহলে ডেল ডব্লিউ প্লাস নিতাম, গ্যাসের উপরে কাজ করা হলে ডেল ডব্লিউ মাইনাস নিব, তাহলে ডেল ডব্লিউ করলো -8 জুল। চাইছে কি প্রাথমিক অভ্যন্তর শক্তি দিয়ে দিয়েছে, প্রাথমিক অভ্যন্তর শক্তি, দ্যাট মিন্স ইউআই, ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি জানা যাচ্ছে, ইউএফ জানা যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি যদি এই ম্যাথটা করতে যাই, আমি এভাবে করে ফেলবো, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে, তো ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসে দাও -20। ডেল ইউটাকে ভাঙায় লেখো, ডেল ইউটাকে ভাঙায় কি লেখা যায়? ডেল ইউটাকে ভাঙায় কি লেখা যায়? ইউএফ মাইনাস ইউআই লেখা যায়, হ্যাঁ। লিখে ফেললাম, প্লাস কি ডেল ডাব্লিউ এর ভ্যালু কত? -8, হ্যাঁ, -8, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আমি যদি লিখি -8 বসে গেলে +8 হয়ে যাবে, তাহলে এই পাশে মাইনাস, আচ্ছা ভ্যালুগুলো একবারে বসাই তারপরে তুমি করো। -20 ইউএফ বের করব, ইউআই কত? ইউআই হচ্ছে আমার -30, হ্যাঁ, আর এটা -8, ঠিক আছে। তাহলে এটা কি আসবে? 38 ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 38 বিয়োগ 20, জিনিসটা এরকম না? ইউএফ ইজ ইকুয়াল টু 38 বিয়োগ 18 আসবে আর ক্যান্সার, হ্যাঁ। 38 বিয়োগ 20 দ্যাট মিন্স 18 জুল। তাহলে শেষ অভ্যন্তরীণ শক্তি আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমি ওইটাই বললাম, থিওরিটিক্যালি আমরা এরকম অনেক ম্যাথ করব যেখানে শেষ অভ্যন্তরীণ শক্তি, আদি অভ্যন্তরীণ শক্তির মান বের করব, বাট প্র্যাকটিক্যালি ডেল ইউই বের করা যায়, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। এই যে তাপগতিবিদ্যা, এই টাইপের কিছু প্রশ্ন আসবে, এগুলো ম্যাথ না, এগুলো আসলে একদম ঝটপট অ্যান্সার দিয়ে দিবা, তোলাও লাগবে না, এটা লিখ, প্রশ্নের উত্তরটা দাও খালি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে কার কার মধ্যে? তাপ ও কাজের মধ্যে, রাইট। বাকিগুলো তো না, বল না, চাপ না, ক্ষমতা না, তাপ ও কাজ, হ্যাঁ, গেল। এরপরে আসি এটা, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই প্রশ্নটা ফার্স্ট তুলে ফেলো। এটাও ঢাবিতে আসার মতন প্রশ্ন, ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলা করার মতন ম্যাথ। বলছে একটি বন্ধ দৃঢ় তাপরোধী পাত্রে আদর্শ গ্যাস আছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী 100 ওহম রোধের একটি কুণ্ডলী দ্বারা ওই গ্যাসের ওপরে কাজ করা হলো। 5 মিনিটে গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তোলা হলে ডান বলবা ভাইয়া ফার্স্ট। তাহলে দেখো কি বলছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চাইছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা সবাই জানি ডেল কিউ ইজ ইকুয়াল টু কত? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যদি আমার এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চাই, দ্যাট মিন্স ডেল ইউ চাইছে, তাই না? তো ডেল ইউ যদি চাই, তার মানে অবশ্যই যে কোনো মূল্যে আমার ডেল কিউ আর ডেল ডাব্লিউ বের করে আনতে হবে। যে কোনো মূল্যে ডেল কিউ আর ডেল ডাব্লিউ বের করে আনতে হবে। মজার ব্যাপার হলো ডেল কিউটা বের করার আগেই বের হয়ে গেছে। কেমনে? এই লাইন দ্বারা। তাপরোধী পাত্র, কোনো একটা সিস্টেম যদি এমন পাত্রে থাকে যেখানে কোনো তাপ যাওয়া আসার সুযোগ নাই, কোনো তাপ যাইতেও পারে না, কোনো তাপ ভেতর থেকে বাইরেও আসতে পারে না, মানে তোমরা পড়ছো সিস্টেমের বিচ্ছিন্ন টাইপ অফ সিস্টেম, যেখানে অ্যাকচুয়ালি কি কোনো তাপের যাওয়া আসার সুযোগ নাই, তাইলে ডেল কিউ কত? ডেল কিউ কত? ম্যাথ করা লাগে না, ডেল কিউ ইকুয়াল টু 0, কারণ তাপরোধী পাত্র। বুঝছো? প্রশ্নের ভাষাগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তোমাকে এই ভাষাটা অনেক ভাবে থাকতে পারে যে বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে আছে, বিচ্ছিন্ন সিস্টেম বললেও ডেল কিউ 0, বিচ্ছিন্ন সিস্টেমে কোনো শক্তি যাতায়াত করতে পারে না। ওকে, কোনোভাবে ডেল ডাব্লিউ বের করতে পারলেই আমার জব ডান। এখন বলো ডেল ডাব্লিউটা কোথা থেকে আসা উচিত? এই কুণ্ডলী থেকে আসা উচিত। এখানে চলতরিতের একটা কনসেপ্ট একটু মিক্সড হয়ে আসছে, চলতরিতে তোমরা এরকম একটা জিনিস পড়বা, H ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি, উৎপন্নকৃত তাপ ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর টি, এরকম একটা ফরম্যাট কোথায় পড়বা? চলতরিত, লিখে রাখো, চলতরিতে পড়বো, চলতরিত হতে, হ্যাঁ, একটু মিক্সড প্রবলেম এটা। H ইকুয়াল টু I স্কোয়ার আর টি, এই যে এই তাপ দ্বারাই কাজ করা হয়েছে, মানে আমাদের যেহেতু বলে নাই কোনো লস হয়েছে কিনা, এই যে কুণ্ডলী দ্বারা একটা তাপ তৈরি হবে, ওই তাপ থেকে কোনো লস হয়েছে কিনা এরকম কোনো প্রশ্নে বলা নাই, তার মানে আমি ধরে নিব এই হিটটাই সম্পূর্ণরূপে কিসে কনভার্ট হয়ে গেছে?
কাজে কনভার্ট হয়ে গেছে। এই হিটটাই সম্পূর্ণরূপে কিসে কনভার্ট হয়ে গেছে ভাইয়া? কাজ বা ডেল ডাব্লিউ তে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো? কারণ কোনো লস নাই, যেহেতু কোনো লস নাই। নর্মালি একটা কুণ্ডলী দিয়ে কোনো একটা জায়গায় কাজ করতে গেলে কিছু হইলেও লস হয়, বাট এখানে লসের কথা কোনো বলা নাই, তাই আমি এটাকেই ডেল ডাব্লিউ ধরে নেব। তাহলে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই এর জায়গায় ভ্যালু বসাই দাও 1 স্কোয়ার আই, এটা হচ্ছে আই, হ্যাঁ, এটা হচ্ছে আর, হ্যাঁ, আর এটা হচ্ছে টি, হ্যাঁ। তো আলটিমেটলি আই এর জায়গায় ভ্যালু বসাই দাও 1 স্কোয়ার, আর এর জায়গায় ভ্যালু বসাই দাও আর কত 100, 100 টি এর জায়গায় ভ্যালু বসাই দাও টি 5 মিনিট, হ্যাঁ, 5 মিনিটকে কিসে নিয়ে নিবা? সেকেন্ডে নিয়ে নিবা। 5 × 60 দ্যাট মিন্স 300 সেকেন্ড, হ্যাঁ, 300। তাহলে কত আসতেছে ভাইয়া? 300 × 100 দ্যাট মিন্স 30,000 জুল, হ্যাঁ। তাহলে এখানে চলে আসো, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 30,000 জুল, হ্যাঁ। 30,000 জুল হলে এখানে বোঝাই যাচ্ছে কি হবে পরে। এটা 0, এটা ডেল ইউ, এটা 30,000। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ভুল করবে স্টুডেন্টরা, সেটা কি বলো? এই ডেল ডাব্লিউ ইকুয়াল টু লেখা ঠিক আছে? লেখা ঠিক আছে? এই ডেল ডাব্লিউ লেখাটা ঠিক আছে? ঠিক নাই। কেন ঠিক নাই? আমরা এই কুণ্ডলী তো সিস্টেম না রে ভাই, এই কুণ্ডলী হচ্ছে পরিবেশ। এই কুণ্ডলী গ্যাসের ওপরে কাজ করছে, গ্যাসের ওপরে যদি কাজ করে ডেল ডাব্লিউ ইকুয়াল টু প্লাস অর মাইনাস। আমরা ভ্যালু বের করছি এটা ডেল ডাব্লিউ, ঠিক আছে, বাট আমার নিজ উদ্যোগে লিখে দিতে হবে এখানে একটা মাইনাস, কারণ গ্যাসের ওপরে কাজ করা হয়েছে। আমরা লিখবো সিস্টেম কাজ করে, সরি পরিবেশ কাজ করে, কুণ্ডলী পরিবেশ, হ্যাঁ, কুণ্ডলী হচ্ছে পরিবেশ। পরিবেশ যদি কাজ করে তাহলে আমরা জানি ডেল ডাব্লিউ মাইনাস হয়, ঠিক আছে। তাহলে ডেল ডাব্লিউ মাইনাস হয়, তাহলে আমরা যখন লিখবো এখানে কিন্তু একটা মাইনাস দিয়ে দিতে হবে নিজের উদ্যোগে, হ্যাঁ। তো এখন আমি যদি এদিকে ম্যাথ করতে আসি তাহলে আমার এখানে অবশ্যই মাইনাস 30,000 জুল বসাবো, ঠিক আছে। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কত? 30,000 জুল, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছ? বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, তাহলে মাইনাসটা বসে গেলে প্লাস হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো এই জায়গাটায় সাবধান, ঠিক আছে। তুমি এখানে অনেকের প্রশ্ন থাকে, ভাই আমি এখানেই মাইনাস দিব না এখানেই মাইনাস দিব। যদিও রিটেনে যদি আসে, তুমি যে কোনো জায়গায় দিলে স্যাররা এগুলো নিয়ে এত ইয়া করবে না, মানে ঝামেলা করবে না, বাট আমার পরামর্শ হবে যে কোনো জায়গায় দাও না কেন একটা ছোট্ট এরকম সাইড নোট দিয়ে দিও, তাইলেই হবে। একটা সাইড নোট থাকলে এখানে দাও বা এখানে দাও, কোনো সমস্যা নেই, হ্যাঁ, একটা সাইড নোট দিয়ে দিও ছোট্ট এরকম। ওকে, ফাইন, ঠিক আছে। এবার চলো সামনের দিকে আগাই, হ্যাঁ। আমরা এখন একটা ঝটপট জিনিস করে ফেলবো ফার্স্ট, হ্যাঁ। আমরা অলরেডি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে ফেলছি, হ্যাঁ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে ফেলছি, লিখে ফেলো আমার সাথে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম সূত্রটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা প্রক্রিয়া পড়ছি না, টোটাল অনেকগুলা প্রক্রিয়া পড়ছিলাম। কয়টা? 4টা প্রক্রিয়া, স্পেসিফিকলি বললে 4টা প্রক্রিয়া পড়ছি। 4টা প্রক্রিয়ার একদম প্রথম প্রক্রিয়াটা কি ছিল ভাইয়া? সমচাপ প্রক্রিয়া। পরের প্রক্রিয়াটা কি ছিল? সম আয়তন প্রক্রিয়া, হ্যাঁ। পরের প্রক্রিয়াটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া। এর পরের প্রক্রিয়াটা কি? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো এই যে এই প্রক্রিয়াগুলাতে প্রথম সূত্রটার রূপটা কেমন হবে সেটা আমরা বের করবো, কারণ এটা আমাদের এমসিকিউতে সরাসরি আসতে পারে বা কোনো কোনো জায়গায় ম্যাথ হিসেবেও আসতে পারে। তো আসো খেয়াল করো তো, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ কোনোটা কি জিরো হয়? মানে নর্মালি কোনোটা কিন্তু জিরো হয় না। সমচাপ প্রক্রিয়া কিন্তু ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি, ডেল ইউ এর একটা ভ্যালু থাকবে, ডেল কিউ এর একটা ভ্যালু থাকবে। তো সমচাপ প্রক্রিয়ায় বেসিক্যালি খুব বেশি চেঞ্জ নাই। সমচাপ প্রক্রিয়ায় ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউটাকে বড় জল লাগা যায় লিখলে পি ডেল বি, মানে আমি কোনো কিছুই চেঞ্জ করিনি, সব সেম টু সেম, খালি সমচাপ প্রক্রিয়ায় পি ধ্রুবক থাকে, পি ধ্রুবক থাকে। আর পি যদি ধ্রুবক থাকে তাহলে আমার সূত্রটা কি হয়? সমচাপ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি হয়। তোমাদের পড়াইছি অলরেডি যে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র কি? ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি, এটাই খালি বসাই দিছি, দ্যাটস ইট, আর কিছু চেঞ্জ করিনি। এবার হলো সময় আয়তন প্রক্রিয়া। সময় আয়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ কত হয় ভাইয়া? সময় আয়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ 0 হয়। সমায়তন প্রক্রিয়া ডেল ডাব্লিউ কি হয়? 0 হয়। সমায়তন প্রক্রিয়া ডেল ডাব্লিউ 0 হলে এই সূত্রটার চেহারা কেমন হবে? এই সূত্রটার চেহারা হবে ডেল কিউ তো ডেল কিউ এর মতন থাকবে, ডেল ইউ এর মতন থাকবে, এইটাই চেহারা। ডেল ডাব্লিউ তো আর লিখবো না, ডেল ডাব্লিউ যেহেতু 0। তার মানে সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। এগুলো এমসিকিউতে আসতে পারে এরকম ভাবে
নিচের কোনটি সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তখন তুমি বাছাই করবা কাকে? ওকে, ঠিক আছে, ওকে। এবার সমষ্ণ প্রক্রিয়া, একটু আগে আমরা মেয়ারের প্রকল্প পড়ছি না? মেয়ারের প্রকল্প পড়ছি, সেখানে আমরা একটা জিনিস বলছিলাম, টি আর ইউ রিলেটেড, টি বাড়লে ইউ বাড়ে, টি কমলে ইউ কমে, এবং টি ফিক্স থাকলে ইউ ফিক্স থাকে, ইউ ফিক্স থাকে। ফিক্স মিন্স কি? ধ্রুবক। সমষ্ণ প্রক্রিয়া আমরা সবাই জানি টি ধ্রুবক, মানে টি ফিক্সড, তার মানে ইউও ধ্রুবক। কোনো কিছু ধ্রুবক, ধ্রুবক মানে পরিবর্তন আছে, ধ্রুবক মানেই তো তার কোনো পরিবর্তন হবে না, সে আগে যা পরেও তা থাকে, এটাই তো ধ্রুবকের মানে, তাই না? তাহলে ধ্রুবক থাকা, টি যদি ফিক্স থাকে ইউ ফিক্স, আর ইউ ফিক্স থাকা মানে ডেল ইউ জিরো। যেটা ফিক্স তার কোনো পরিবর্তন হয়? তার কোনো পরিবর্তন নেই। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে নোটেবল টার্ম হচ্ছে এটা, ডেল ইউ ইজ ইকুয়াল টু জিরো। এটা তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য বলতে পারো একটা মনে রাখার জিনিস, যে কোনো সমষ্ণ প্রক্রিয়াই হোক না কেন ডেল ইউ জিরো হবেই, ঠিক আছে? গেল। তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে ডেল ইউটার জায়গায় জিরো বসাই দিব, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, শেষ। এরপর রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ট্যাগ কি, মেইন নোটেবল টার্ম কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট মানে তাপের আদান প্রদান হবে না, মানে তাপের পরিবর্তন শূন্য। কোনো তাপ নিব না, কোনো তাপ দিব না, তার মানে তাপের কোনো পরিবর্তন হবে? হবে না, তাপের পরিবর্তন শূন্য। তাপের পরিবর্তন যদি শূন্য হয়, এই সূত্রের অবস্থা কিরকম দাঁড়ায়? ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ। এগুলো আসতে পারে তোমার পরীক্ষায়, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যা নিচের কোন সম্পর্ক সঠিক, তখন এগুলো যেন তোমরা দাগাইতে পারো। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আরেকটা ছোট্ট একটু কথা আছে আমাদের, ছোট্ট একটু কথা আছে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি তুমি প্রসারণ করো, কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করো অথবা সংকোচন করো, হ্যাঁ, তাহলে একটা এমসিকিউ আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণের জন্য আর সংকোচনের। বলো তো প্রসারণ করলে ডেল ডাব্লিউ কি হয়? ডেল ডাব্লিউ এর মান কি রকম? প্রসারণ যদি করি, কোনো গ্যাস বা কোনো সিস্টেমকে নিয়ে প্রসারণ করলাম, ডেল ডাব্লিউ কি? প্লাস। এটা তো আমরা সবাই পড়ছি, প্রসারণ মানেই ডেল ডাব্লিউ প্লাস, রাইট? পড়ছি। ডেল ডাব্লিউ যদি প্লাস হয়, এই সূত্রে বসায় দাও না, এই সূত্রে একটা ভ্যালু বসায় দাও, প্লাস 10 20 30 কিছু একটা। তাহলে ডেল ইউ কি আসবে? ডেল ডাব্লিউ প্লাস হওয়া মানে ডেল ইউ কি মাইনাস আসে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তার মানে কোনো গ্যাসকে যদি প্রসারণ করি, প্রসারণ মানেই ডেল ডাব্লিউ প্লাস, এটা রুদ্ধতাপীয় হোক যেই প্রক্রিয়া হোক। গেল, প্রসারণ করছি ডেল ডাব্লিউ প্লাস, সূত্র কি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার? বলে ডেল ইউ ইকুয়াল টু ডেল মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে এখানে প্লাস কোনো ভ্যালু বসলে ডেল ইউ কি আসবে? মাইনাস আসবে। এটা 10 হইলে ডেল ইউ মাইনাস 10, এটা 20 হইলে ডেল ইউ মাইনাস 20, মানে ডেল ইউ মাইনাস। ডেল ইউ মাইনাস, এটার মানে কি বলো? ডেল ইউ যে এমনি মাইনাস আছে, এটার মানে কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে না? অভ্যন্তরীণ শক্তি আগে যাই ছিল পরে কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে মেয়ারের প্রকল্প তোমাকে কি বলছে? অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, মেয়ারের প্রকল্প মতে টি কি হবে? টিও হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি আর টি রিলেটেড, একটা কমলে একটা কমে, আর একটা বাড়লে আর একটা বাড়ে, টিও হ্রাস পাবে। টি যদি হ্রাস পায়, এটার মানে কি? সিস্টেম শীতল হইল, সিস্টেম শীতল হইল, সিস্টেম শীতল হইল। তো এইগুলো আসলে কিভাবে মনে রাখবো, বা এগুলোর আসলে প্রয়োগটা কোথায়? এইভাবে প্রশ্ন আসবে, নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সত্য, নিচের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মিথ্যা, এরকম প্রশ্ন আসবে। প্রসারণে সিস্টেম শীতল হয়, সংকোচনে সিস্টেম শীতল হয়, এরকম টাইপের প্রশ্ন আসবে। তো খেয়াল করো, এই টাইপের প্রশ্নগুলো আসলে তুমি যেন অ্যান্সার করতে পারো, সেজন্য এটা লিখে দিলাম। আর এছাড়াও আরেকটা বোঝার বিষয় আছে, আমরা এতদিন পর্যন্ত সাধারণ নলেজে আমরা এই জিনিসটা জানতাম যে একটা জিনিসটা যদি গরম করতে চাই আমার তাপ দিতে হবে, একটা জিনিসটা যদি ঠান্ডা করতে চাই আমার কি করতে হবে? তাপ সরাই নিতে হবে। বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা মাত্র জানলাম কোনো বস্তুকে ঠান্ডা করতে চাই, তাপ দিব না নিব না, তাও সম্ভব। সম্ভব না? দেখো, তাই তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? কোনো তাপ দিছি নিছি নেই, দিও নাই নিও নাই, তারপরেও তাকে ঠান্ডা বানাই ফেলছে। মানে একটা গ্যাস, এই যে এরকম একটা গ্যাস আছে তোমার কাছে, হ্যাঁ, পিস্টন সহ কিছু গ্যাস আছে, এই গ্যাসটাকে তুমি ঠান্ডা বানাইতে চাও, এই গ্যাসটাকে তুমি ঠান্ডা বানাইতে চাও, কি করবা তুমি? সহজ উপায় কি? তুমি এমন একটা বর্ডার দাও যে বর্ডারে কোনো তাপ যাওয়া আসা করতে পারবে না, মানে ফ্লাক্সের মতন একটা ম্যাটেরিয়াল, তাপ অপরিবাহী ম্যাটেরিয়াল দাও, এবং এই পিস্টনটাকে প্রসারণ করো, প্রসারণ করো। প্রসারণ করলে দেখবা এই গ্যাসের আগে যদি তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, পরে 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে। মানে কোনো তাপ দিলাম না নিলাম না, তাও একটা জিনিসকে ঠান্ডা বানাইতে পারি। একইভাবে ভাইস ভার্সা, উল্টাটাও করতে পারি, গরমও বানাইতে পারি। কিভাবে? জাস্ট সংকোচন করলেই হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি কোনো গ্যাসকে তুমি সংকোচন করো, সংকোচন করা মানে কি? সংকোচন মানে ডেল ডাব্লিউ কি আসবে? মাইনাস। সংকোচন মানেই মাইনাস ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ যদি মাইনাস হয়, সূত্রে আসো রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় সূত্রে মাইনাস যদি ভ্যালু বসাও, মানে
অলরেডি একটা মাইনাস আছে, আরেকটা মাইনাস আসবে, ডেল ডাব্লিউ ইকুয়াল টু -10 -20 এরকম একটা আরেকটা মাইনাস আসবে, বসাই দিলা, তাহলে -10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, এটা প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে, মানে ডেল ডাব্লিউ যদি মাইনাস আসে মানে মাইনাস কোনো ভ্যালু বসে, তাহলে ডেল ইউ কিন্তু প্লাস হয়ে যাবে সূত্র মোতাবেক। ডেল ইউ প্লাস হয়ে যাওয়া মানে কি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, রাইট? তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে এটাকে অন্য কালার দিয়ে দিই, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে সিস্টেম গরম হওয়া, সিস্টেম উত্তপ্ত হওয়া, উত্তপ্ত। বুঝতে পারছো? তার মানে তুমি একটা সিস্টেমকে গরম করতে চাও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তুমি তাপ না দিয়েও গরম বানাইতে পারো। কি কি করবা? জাস্ট তারে ধরে সংকোচন করাই দিবা, মানে উপরে চাপ দিবা, উপরে চাপ দিলে দেখবে এটা গরম হয়ে গেছে। আগে যাই তাপমাত্রা ছিল, তুমি যদি চাপ দাও, চাপ দিলে দেখবে এই পর্যন্ত নিয়ে আসলে সে গরম হয়ে যাবে, এখানে গ্যাসটা গরম, আগের চেয়ে গরম হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই লিখা হইলে বলিও, সবাই এই পর্যন্ত লিখা হলে বলবা, ঠিক আছে? এরপর আমি ব্রেক দিব, হ্যাঁ, একটা এমসিকিউ করে আমি ব্রেক দিয়ে দিব, হ্যাঁ, এই একটা এমসিকিউ করে আমরা ব্রেক দিয়ে দিব। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ারই একটি বিশেষ রূপ? তোমাদের জুলের সূত্র পড়াই নাই, তাই না? জুলের সূত্র একটা সহজ জিনিস, জাস্ট লিখে রাখো। জুলের সূত্র যারা পড়ো নাই বইতে তারা জাস্ট একটু লিখে রাখো, তাইলেই হবে। জুলের সূত্রটা শুধু, জুলের বিবৃতিটা, জুলের বিবৃতিটা কি? জুলের বিবৃতিটাতে তিনি বলছেন ডাব্লিউ মানে কৃত কাজ আর কিউ পরস্পর সমানুপাতিক। ডাব্লিউ আর কিউ পরস্পর সমানুপাতিক। কোন বস্তুতে যে পরিমাণের কাজ করবা সেটা দ্বারা তাপ তৈরি করা যায়, কোন বস্তুতে তাপ দিয়ে কাজ করা যায়, এটাই তিনি বলছেন। যত বেশি তাপ দিবা তত বেশি কাজ হবে, যত কম কাজ করবা তত কম তাপ হবে, মানে সমানুপাতিক সম্পর্কটি সহজ কথা। এইটা থেকে ডাব্লিউ ইকুয়াল টু সমান সমান আনলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হলো জে। ঠিক আছে, এই ধ্রুবকটা হলো কি? জে। অনেকে এটাকে জুলের তুল্যাঙ্ক, জুলের ধ্রুবক বলে, হ্যাঁ, জুলের তুল্যাঙ্ক, জুলের ধ্রুবক বলে, হ্যাঁ। তো এটা জে সম্বন্ধে একটু দুইটা কথা বলে দিই। জে এর ভ্যালু, জে প্রথমত নামটা লেখো, জে হচ্ছে জে এর ভ্যালু দুই রকমের হতে পারে। জে এর ভ্যালু দুই রকমের হতে পারে। জে এর ভ্যালু যদি এসআই একক কেউ ইউজ করে, মানে সে ডাব্লিউ কেও এসআই এককে বসাবে, কিউ কেও এসআই এককে বসাবে, এসআই এককে যদি ডাব্লিউ এবং কিউ কে সে বসায়, তাহলে সে জে ইকুয়াল টু 1 ইউজ করবে। জে ইকুয়াল টু কি ইউজ করবে? 1 ইউজ করবে। আবার সে যদি এসআই একক না, পূর্বের একক অর্থাৎ কিউ মানে তাপকে আগে কি দ্বারা প্রকাশ করা হতো? ক্যালোরি, এবং যে ডাব্লিউ কে জুল এককে যদি প্রকাশ করে, কিউ কে ক্যালোরি এবং ডাব্লিউ কে জুল, মানে আগে এটা যেটা প্রচলিত ছিল এই এককে যদি কেউ প্রকাশ করে, তাহলে তখন জে এর একক হবে, জে এর মান হবে 4.2। তখন একক থাকবে, এটাতে কোনো একক থাকবে না, কারণ এটাও জুল এটাও জুল, কোনো একক নাই, বাট এটাতে একক থাকবে। এটাতে একক হচ্ছে কি? জুল পার ক্যালোরি, মানে জুল বাই ক্যালোরি। ঠিক আছে, তার মানে কিউ যদি কেউ ক্যালোরি একক ব্যবহার করে, ডাব্লিউ যদি কেউ জুল একক ব্যবহার করে ম্যাথ করতে চায়, তাহলে জে 4.2 ধরে ম্যাথ করবে। আর যদি সে এটাও জুলে বসাবে এটাও জুলে বসাবে, এটা চিন্তা করে, তাহলে সে জে এর ভ্যালু 1 বসাবে। নর্মালি আমরা এই সূত্র দিয়ে ম্যাথ তেমন করি না। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র আইসে পড়ায়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ওই যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ আইসে পড়ায়। এই সূত্রের কাজ এটাই করে দেয়, এই সূত্রের কাজ এটাই করে দেয়, বরং আরো বেটার ভাবে করে দেয়। এই সূত্রটা শুধুমাত্র এই দুইটা পার্টকে কভার করছে, এটাকে কভার করে নাই। তার মানে এই পার্টটা কভার হয় নাই, মানে কি এই পার্টটার ভ্যালু 0, এই পার্টটার ভ্যালু 0 কখন হয়? মানে জুলের যে সূত্রটা, জুলের সূত্রটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কখন কখন কোন প্রক্রিয়ার মতন? এটা কোন প্রক্রিয়ার মতন? একটু আগে লিখছিলাম বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ার মতন এটা, এই যে এটাই তো জুলের সূত্র, তাই না? তখন উনি ডেল ইউজ করে নাই আর কি, সেই জন্য ডেল লিখি নাই, কিন্তু আগে তিনি এভাবে দিছিলেন। এইটা আর এটা কি? জে এর ভ্যালু যদি 1 হয়, জুল একক বসাতে, এই দুইটা সেম না? সেম। এটা কি সবসময় তাপগতিবিদ্যার প্রথম সূত্র? না। এটা কোন প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র? সমষ্ণ। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র যাহা, জুলের বিবৃতিও তাহা। ঠিক আছে, বুঝতে পারছো? সো ব্রেক দিই আমরা এখন নামাজের, তারপরে আমরা বাকি অংশ পড়বো। ঠিক আছে, ক্লিয়ার?
ওকে ফাইন, ঠিক আছে।
আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ সবকিছু। ওকে, সবাই এই প্রশ্নটা একটু তুলে ফেলবা, দাঁড়া এটা না যে সবাই এই প্রশ্নটা একটু তুলে ফেলবা ফার্স্ট। হ্যাঁ, এটা একটু ফাস্ট তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো, একটা টাইমার দিয়ে দিই। প্রশ্নটা একটু তুলে ফেলো ফার্স্ট। প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট সবাই। সবাই প্রশ্নটা তুলে ফেলো। এই টাইপের একটা দুইটা প্রশ্ন করলেই আসলে হয়ে যাবে আমাদের কভার, ভার্সিটি লেভেলে যা আসে সেগুলোর জন্য। ঠিক আছে, সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো। দেখো কি বলছে প্রশ্নটার মধ্যে, বলছে একটি সিস্টেমকে এ অবস্থা থেকে বি অবস্থানে এসিবি পথে নেওয়া হলো। এ থেকে বিতে এসিবি পথে নিয়ে গেছি, এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা। বলল সিস্টেমে 80 জুল তাপ প্রবাহিত হলো এবং সিস্টেম 30 জুল কাজ করলো। এই যে এসিবি পথে যাওয়ার সময় কত জুল তাপ প্রবাহিত হয়েছে, মানে আমরা সিস্টেমকে কত জুল তাপ দিয়েছি আর সিস্টেম কত জুল কাজ করলো, সেই অ্যামাউন্ট দুইটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই দুইটা তথ্য দিয়ে তিনটা প্রশ্ন জানতে চাইছে। তো সবাই একটু প্রশ্নগুলো ফার্স্ট তুলে ফেলো, তোলা হলে আমরা চলো শুরু করে দিই। হ্যাঁ, তো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে স্টার্ট করি, চলো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি। এই প্রশ্নগুলো খুবই সহজ যদি প্রশ্ন ভালো করে পড়তে পারো মিন্স প্রশ্ন থেকে ডাটা বের করতে পারো। এ থেকে বিতে গেছি এসিবি পথে। এসিবি পথে যাওয়ার সময় সিস্টেমে 80 জুল তাপ আমরা দিয়েছি, প্রবাহিত করছি মিন্স কি আমরা প্রবাহিত করছি। আমরা যদি প্রবাহিত করি সিস্টেম কি এটা গ্রহণ করছে, তার মানে এটা ডেল কিউ দেওয়া আছে এবং প্লাস ডেল কিউ। কেন? কারণ কি আমরা সিস্টেমকে তাপ দিছি, আমরা প্রবাহিত করছি, সিস্টেম তো তাপ গ্রহণ করছে, সিস্টেমের জন্য এটা গ্রহণ। সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডেল কিউ প্লাস। সিস্টেম তাই 30 জুল কাজ করলো, সিস্টেম 30 জুল কাজ করার অর্থ হচ্ছে ডেল ডাব্লিউ তোমার কাছে দেওয়া আছে, ডেল ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে 30 জুল। হ্যাঁ, মানে সিস্টেম কাজ করলে আমরা জানি ডেল ডাব্লিউ প্লাস হয়, যদি পরিবেশ সিস্টেমের উপরে কাজ করতো তাহলে ডেল ডাব্লিউ মাইনাস দিতাম। এটার প্লাস ডেল ডাব্লিউ দেওয়া আছে 30 জুল। প্রশ্নে জানতে চাইছে এডিবি পথে সিস্টেমে কত তাপ প্রবাহিত